নমস্কার। আমি আপনি প্রত্যেকেই জানি যে বর্ষাকালে যদি ফুলকপি এবং বাঁধাকপির চাষ করতে পারা যায় সেটা অত্যন্ত লাভজনক চাষ হয়। কিন্তু এই চাষটা তো লাভজনক ঠিক আছে, আপনাকে তো চারাটা প্রথমে তৈরি করতে হবে। আর চারাটা যদি আপনি ঠিকঠাক ভাবে তৈরি করতে না পারেন তাহলে আপনি প্রথমেই মার খেয়ে গেলেন, ফেল করে গেলেন প্রথমে। এক তো বীজের প্রচুর দাম, আর এখন তো 2 বছর ধরে দেখছি যে সমস্ত ভ্যারাইটি গুলো আগাম ভালো হচ্ছে এই বর্ষার সময় সেগুলো এখন ব্ল্যাকে বিক্রি হচ্ছে, মানে বীজের সেরকম ভাবে যোগান থাকছে না। তাহলে আপনি খরচ করে বীজ কিনে নিয়ে আসবেন, আর যদি চারাটাই তৈরি করতে না পারলেন, এক তো প্রথমেই খরচ হয়ে গেল এবং আপনি প্রথমেই মার খেয়ে গেলেন। আর কি হয় দেখবেন, ছোট ছোট শিশুকে যেমন আমাদেরকে কি করতে হয়, বেশি পরিমাণে যত্ন করতে হয়। কারণ কি হয়, ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যে কোনো রোগ বালাই ওদেরকে তাড়াতাড়ি অ্যাটাক করে। সেই জন্য আমাদেরকে তাদেরকে এক্সট্রা কেয়ার করতে হয়, তাদের সুরক্ষার কথা মাথায় রেখে। সেই রকম এই যে ফুলকপি বা বাঁধাকপির চারাটা আপনারা এখন তৈরি করবেন, এদেরকে কিন্তু আপনাকে একেবারে সেই ছোট্ট শিশুর মতো আগলে রাখতে হবে, সঠিকভাবে যত্ন পরিচর্যাগুলো করতে হবে। তবেই কিন্তু আপনি পরবর্তী সময়ে সেই চারাগুলোকে মূল জমিতে আপনারা রোপণ করতে পারবেন বা লাগাতে পারবেন। এবং কি হয়, এখন দেখেছি অনেক কৃষকই কি করছেন, নার্সারি থেকে চারা কিনে লাগিয়ে নিচ্ছেন, ও নিজে কিন্তু ওই কাজটি করার ঝুঁকি নিতে চাইছেন না। এই বিষয়টা এড়িয়ে চলুন। আপনি যখন নিজে চাষ করছেন, নিজে চারাটা তৈরি করার চেষ্টা করুন। এর আগে এই ফুলকপি এবং বাঁধাকপির চারা আপনারা কিভাবে তৈরি করবেন অনেক একটা পুরনো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিংক আমি আবার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আর এই এখন অগ্রিম বর্ষাকালে আপনারা ফুলকপি বাঁধাকপির চারা কিভাবে তৈরি করবেন, কি কি যত্ন পরিচর্যা নিতে হবে, সেই সবগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা সাথে থাকুন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। প্রথমে আসি, এই যে আপনারা ফুলকপি এবং বাঁধাকপির যে চারাটা তৈরি করবেন, তার জন্য যে স্থানটা নির্বাচন করবেন সেটা যেন অতি অবশ্যই জায়গাটা উঁচু হয়, জল যেন না দাঁড়ায়। যদি জল দাঁড়ায় সেই জায়গাতে চারা আপনার কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর জায়গাটাতে কি হবে, যেন ভালোভাবে রোদ পায়, সূর্যালোকটা যেন পর্যাপ্ত পরিমাণে পায় সেই স্থানটাতে। এইরকম জায়গায় আপনারা নির্বাচন করবেন। ছায়াযুক্ত জায়গায় কোনো অবস্থাতে আপনারা বাঁধাকপি এবং ফুলকপির চারা ফেলবেন না, বা বীজটা ওখানে ওই সমস্ত জায়গায় বপন করবেন না, এটার অনেক সমস্যা রয়েছে। এরপরে আসি, এই ফুলকপি এবং বাঁধাকপির চারা আপনারা কোন মাটিতে তৈরি করবেন। বেলে মাটিতেও এই চারা খুব ভালোভাবে তৈরি করা যাবে। বেলে দোআঁশ মাটি তো আদর্শ এই ফুলকপি এবং বাঁধাকপির চারা তৈরি করার জন্য। এঁটেল মাটিতে, মানে যে মাটিতে বেশি পরিমাণে ডেলা হয় এবং চিটে হয়, এই মাটিটা কিন্তু এই আগাম ফুলকপি এবং বাঁধাকপির চারা তৈরি করার জন্য মোটেই আদর্শ নয়। সেক্ষেত্রে এই ধরনের যদি আপনারা মাটি পান, তাহলে ওই মাটির সাথে আপনারা, মানে ধরুন যদি 5 কেজি এঁটেল মাটি নিন, তাহলে তার সাথে আবার 5 কেজি নদীর সাদা বালি মাটি আপনারা ওর সাথে ব্যবহার করবেন, মিশিয়ে নিয়ে তারপরে ওই মাটিতে আপনারা চারাটা তৈরি করবেন। এমনি আপনারা সরাসরি মাটিতে এই চারা তৈরি করতে পারেন, আবার সিডলিং ট্রেতেও কিন্তু চারা তৈরি করতে পারেন। এরপর আসি, বেডগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। বেডের দৈর্ঘ্য আপনারা মোটামুটি চওড়ায়, আর কি চওড়ায় ওই 2.5 থেকে 3 ফুট মতো রাখবেন। আর বেডটা অন্তত, মানে মূল যে জমি, মূল যে সারফেস, তার থেকে অন্তত 6 থেকে 8 ইঞ্চি মতো উঁচু করবেন। এটা আপনাদেরকে করতেই হবে। এই যে দেখুন, এখানকার যে বেডগুলো আছে মূল সারফেস থেকে মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি উপরে করা আছে। এতে কি হবে, যদি অতিরিক্ত বৃষ্টি হয় বা হালকা যদি জল জমা হয়, তাতে কিন্তু এই চারার কোনো রকম ক্ষতি হবে না। আর আপনারা এইরকম ভাবে মাচা তৈরি করে নেবেন। মাচা তৈরি করে এইরকম সাদা পলিথিন আপনারা খাটিয়ে দেবেন ওই বীজটা মাটিতে বপন করার পরেই। কারণ কি হবে, বীজ আপনি বপন করলেন, মাটি ঢাকা দিয়ে দিলেন, তারপরে যদি অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় এবং এইরকম যদি আপনার কোনো ঢাকা দেওয়ার ব্যবস্থা না করা থাকে, তাহলে কিন্তু বীজ নষ্ট হবে। আর এই সাইডগুলোতে অল্প একটু গ্যাপ রাখবেন, যাতে আলো বাতাস চলাচল করতে পারে। এই পলিথিনগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, এই সাদা স্বচ্ছ পলিথিনগুলো, এটাতে কি হবে, অতিরিক্ত যে সূর্যালোক বা তাপ, সেটার হাত থেকে ছোট ছোট চারাগুলোকে বাঁচাবে এবং বৃষ্টির হাত থেকেও কিন্তু চারাগুলোকে বাঁচাবে। একটা কথা মাথায় রাখবেন,
ফুলকপি এবং বাঁধাকপির চারা কিন্তু মোটেই অতিরিক্ত জল পছন্দ করে না, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর বেডগুলোর যে লম্বাই দৈর্ঘ্য এগুলো আপনার যেরকম প্রয়োজন হবে বা আপনি যেরকম বীজের প্রয়োজন থাকবে সেরকম ভাবে আপনি বাড়াতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আপনারা যে মাটিটা প্রস্তুত করবেন এখানে কি সার আপনারা প্রয়োগ করবেন। চারা তৈরির জন্য কিন্তু বেশি পরিমাণে রাসায়নিক সার একদমই ব্যবহার করা যাবে না, এতে চারা কি হবে, লিকলিকে হবে এবং খুব লম্বায় বেড়ে যাবে, যেটা ফুলকপি এবং বাঁধাকপির চারার ক্ষেত্রে মারাত্মক একটা সমস্যা হবে ভবিষ্যতে আপনার জন্য। তাহলে এক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রতি 10 গ্রাম বীজের জন্য আপনি 250 থেকে 500 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এটা ব্যবহার করতে পারেন। আর অন্য কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন নেই। আর 1 বছরের পুরনো পচানো ঝুরঝুরে গোবর সার আপনারা পর্যাপ্ত পরিমাণে, মানে আপনার যতটুকু জায়গার জন্য যেরকম একটা আন্দাজ মতো যেটা ব্যবহার করলে আপনার ভালো হবে সেরকম পরিমাণে ব্যবহার করবেন। যদি গোবর সার না থাকে এর পরিবর্তে আপনারা অনায়াসে কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু অতিরিক্ত গোবর সার বা ভার্মি কম্পোস্টও কিন্তু ব্যবহার করা যাবে না, এটাও মাথায় রাখবেন। বীজটা ফেলার আগে অতি অবশ্যই শোধন করবেন। এক্ষেত্রে আপনারা সাপ বা বাংলাদেশ থেকে যারা দেখছেন ম্যানসার আপনারা ব্যবহার করবেন, বা আপনারা বেভিস্টিন এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন ওটোস্টিন, এই 2 ধরনের ছত্রাকনাশক দিয়ে আপনারা কিন্তু বীজটাকে শোধন করবেন। সাথে আপনারা জার্মিনেশন পাউডারও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বীজটা মাটিতে বপন করার পরে কিন্তু আপনাদেরকে দানাদার কীটনাশকও প্রয়োগ করতে হবে, কারণ মাটির মধ্যে যে কাটুই পোকা থাকে বা ধরুন আপনার কেন্ন থাকে সেগুলোর হাত থেকে কিন্তু আপনাকে চারাকে রক্ষা করতে হবে। উই থাকতে পারে, পিঁপড়ে থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা কার্বোফুরান 3G, এই 3G গোত্রের কীটনাশকেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। অন্য 4G বা 5G আপনারা কোনো অবস্থাতেই কিন্তু এই ফুলকপি বা বাঁধাকপির যে চারা তৈরি করবেন তার বেডে কিন্তু ছড়াবেন না, এতে চারার ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে আপনারা এই বিষয়টাও মাথায় রাখবেন। বীজ বপন পর্বে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, যে বীজ ফেলার জন্য যে আপনারা লাইনটা কাটবেন সেই লাইনের গর্ত বা গভীরতা কোনোভাবেই যেন বেশি না হয়। যদি বেশি হয়ে যায় তাহলে যদি বীজটা বেশি মাটি চাপা পড়ে যায় তাহলে কিন্তু চারা বার হতে পারবে না, এটা আপনারা মাথায় রাখবেন। আর আবার যেন লাইনের গভীরতাটাও খুব কম না হয়, যদি খুব কম হয় অল্প মাটি চাপা পড়ে তাহলে কি হবে, খুব ইজিলি চারাটা বার হয়ে যাবে এবং সেই চারাগুলো লম্বা হবে এবং পরবর্তী সময়ে হেলে পড়ে যাওয়ার একটা বিশাল চান্স থাকে, চারা নষ্ট হওয়ার বিশাল চান্স থাকে। আর একটা বিষয়, চারার থেকে চারা দূরত্ব, এটা আপনার গ্যাপটা যত বেশি হবে তত কিন্তু চারা মোটা এবং পুষ্ট হবে। যত আপনার চারা মোটা এবং পুষ্ট হেলদি হবে ততই যখন আপনি মূল জমিতে সেই চারাকে রোপণ করবেন সেই চারা কিন্তু দ্রুত হারে বাড়বে, গ্রোথ খুব সুন্দর হবে। আর যদি চারাগুলো আপনি কাছাকাছি বীজটা ফেলে দেন তাহলে কি হবে, চারাগুলো কাছাকাছি হবে, একে অপরের খাবারের সাথে ভাগ বসাবে, চারাগুলো কি হবে, সরু সুতোর মতো হবে, চারাগুলো পুষ্ট হবে না। মূল জমিতে যখন আপনি রোপণ করবেন তখন কি হবে, গোড়া পচার যে সমস্যা বা ডাম্পিং অফের সমস্যা প্রচন্ড পরিমাণে বেশি হবে এবং সেই চারাগুলোর গ্রোথও কিন্তু ভালো হবে না। এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনারা চেষ্টা করবেন যাতে একটা চারার পাতা আরেকটা চারার সাথে যাতে না লেগে থাকে, এই চেষ্টাটা সব সময় করবেন, তাহলে কি হবে, চারা নিরোগ হবে এবং শক্ত সবল পুষ্ট হবে। এরপরে একটা আপনাদেরকে স্পেশাল কেয়ার নিতে হবে। চারার যখন প্রথম প্রধান যে 2টো পাতা বার হবে সেই 2টো পাতা বার হওয়ার পরেই আপনাদেরকে কি করতে হবে, আমাদের এখানে লাল মাটি পাওয়া যায়, আমরা লাল মাটির দেশে বাস করি, তো সেই লাল মাটি কি করা হয়, ওই জঙ্গল থেকে এনে আর ওই চারায় গোড়াতে দেওয়া হয়। এতে কি হয়, চারার যে গোড়াগুলো পুষ্ট হয় এবং পরবর্তী সময় এটা কি হয়, শেকড় ছড়াতেও কিন্তু ব্যাপকভাবে সাহায্য করে, চারাগুলো শক্তপোক্ত হয়। আপনাদের ওখানে যদি লাল মাটি নাও পাওয়া যায়, যে কোনো একটা ফ্রেশ জায়গার মাটি, যেন সার মাটি না হয় সেরকম জায়গার একটা মাটিকে নেবেন, মাটিটাকে যদি চেলে নিতে পারেন খুব ভালো হয়। চেলে নেওয়ার পরে আপনি ওই মাটিগুলো চারার যে গোড়ায় সেই গোড়ায় ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং ছড়িয়ে দেওয়ার পরেই কিন্তু আপনাকে সেখানে জল দিতে হবে এবং আপনাকে একটা অতি অবশ্যই ছত্রাকনাশক ওই সময় স্প্রে করতে হবে। এটা আপনারা ভারতবর্ষের জন্য বলবো যে আপনারা স্প্রিন্ট ব্যবহার করবেন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে, এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা ম্যানসার ব্যবহার করবেন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে।
আরেকটা বিষয়, এই যে পলিথিন গুলো রয়েছে, এই পলিথিন গুলো কিন্তু সব সময় আপনারা ঢাকা দিয়ে রাখবেন না। এতে কি হবে, চারা লম্বা হবে, এবং ফুলকপি এবং বাঁধাকপির চারা যদি লম্বা হয় তাহলে সেটা আপনার জন্য পরবর্তী ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করবে, তার গাছ কিন্তু কোনো অবস্থাতেই ভালো হবে না। এটা কিন্তু বেগুন চারা বা লঙ্কা চারা নয়, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাই আপনারা কি করবেন, প্রতিদিন রুটিন মাফিক সকালের দিকের যে মিষ্টি রোদটা হয়, মোটামুটি 10টা 10:30 অবধি আপনারা এই পলিথিন গুলোকে কি করবেন, খুলে রেখে দেবেন। সকাল সকাল হয়তো 5টা 5:30টার দিকে ভোর ভোর আপনারা খুলে রেখে দিলেন, 10টা 10:30 অবধি কি হলো না, মিষ্টি রোদটা চারায় পেলো, এবং বিকেলের দিকে আপনারা 4টের দিকে আবার এই পলিথিনটাকে খুলে দেবেন। খুলে দেওয়ার পর আরো 1 ঘন্টা হয়তো বিকেলের দিকেও রোদটা খেলো। এতে কি হবে, চারার গ্রোথটা ঠিকঠাক হবে, চারা লম্বায় বেশি বাড়বে না, চারা সরু হবে না, শক্তপোক্ত হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, অতিরিক্ত জল কোনোভাবেই দেওয়া যাবে না। অতিরিক্ত জল দিলে গোড়া পচার সমস্যা লেগে যাবে এবং আপনি মারাত্মক লসের মুখে পড়বেন। যখনই বেড শুকনো হবে তারপরেই কিন্তু আপনারা জল দেবেন। এরপরে আসি, বেডে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে, সেই আগাছাগুলোকে কিন্তু আপনাকে যত্ন করে তুলে ফেলতে হবে। আগাছাগুলো দেখবেন আবার টান দেওয়ার সময় তখন কিন্তু চারাও উঠে আসতে পারে ওর সাথে। তাই কি করবেন, আগে ভালোভাবে জল দিয়ে বেডটাকে ভিজিয়ে নেবেন, তারপরে হালকা করে যত্ন করে এক একটা করে আগাছা তুলে তুলে ফেলবেন, বেডকে পরিষ্কার রাখবেন। আগাছা মুক্ত হলে কি হবে, চারাগুলো হেলদি হবে, স্বাস্থ্যকর হবে। আরেকটা বলে রাখি, এই যে বেড তৈরি করার সময় হয়তো আপনার মনে হতে পারে যে আগাছা পরিষ্কার করাতে অনেক ঝামেলা আছে, কষ্ট আছে। বেড যখন আপনি তৈরি করবেন সেই সময় কিন্তু বেডের মাটিতে কোনো ধরনের আগাছা নাশক স্প্রে করবেন না। এটা যদি আপনি করেন পরবর্তী ক্ষেত্রে কি হবে, চারাগুলো কি হবে, কোঁকড়ানো কোঁকড়ানো হবে, হলুদ বর্ণের হবে, চারার গ্রোথ ভালো হবে না, এমনকি আপনি বীজ বপন করার পরে চারা ভালো নাও বার হতে পারে। এইগুলো কিন্তু আপনারা ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। আরেকটা বিষয় বলি, ফুলকপি এবং বাঁধাকপির চারার গ্রোথ যত কম হবে বা ধীরে ধীরে যদি বেড়ে ওঠে, এটাই সবচেয়ে আদর্শ। তাও যদি আপনাদের মনে হয় যে আপনার চারার গ্রোথ ঠিকঠাক নেই, তাহলে আপনি হিউমিক অ্যাসিড, যেগুলো 75% বা 90% হিউমিক অ্যাসিডের যে দানাগুলো হয়, এটা আপনারা প্রতি লিটার জলে 1/2 গ্রাম হারে স্প্রে করতে পারেন। এবং তার সাথে ইউপিএল এর পিলাটাস, সেটা আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এর বেশি কিন্তু কোনো কিছু কাজ করা যাবে না, কোনো কড়া পিজিআর এতে ব্যবহার করা যাবে না, বা বেশি পরিমাণে আপনারা ইউরিয়াও অনেকে স্প্রে করে থাকেন। এই ইউরিয়াও কিন্তু ফুলকপি বা বাঁধাকপির চারাতে আপনারা মোটেই স্প্রে করবেন না। আর এই সময়, এই বর্ষাকালে ফুলকপি বাঁধাকপির চারা যখন আপনি তৈরি করবেন, সেই সময় আপনি 4টে ছত্রাকনাশক আপনার হাতের কাছে রাখবেন। ভারতবর্ষের জন্য স্প্রিন্ট, যখন একেবারে চারা ছোট অবস্থায় থাকবে সেই সময় আপনারা স্প্রিন্ট প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে ওই মোটামুটি 3 দিন 4 দিন ছাড়া ছাড়া আপনারা কিন্তু স্প্রে করে যাবেন প্রয়োজন অনুসারে। ঠিক আছে, ওটা আপনার চারার কন্ডিশন দেখে আপনাকে ওই ডিসিশনটা নিতে হবে। বাংলাদেশ থেকে যারা দেখছেন, আপনারা মেনসার, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রেটা করবেন। ওই যে বললাম, চারার গোড়াতে যে মাটি দেওয়া, সেই মাটি দেওয়ার পরে একটা স্প্রে করবেন। তার পরবর্তী সময়ে যেভাবে চারা বেড়ে বেড়ে যাবে, সেইভাবে কিন্তু আপনাকে ধাপে ধাপে 5-7 দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এরপরে দেখবেন, এই মাটি দেওয়ার পরও বা ছত্রাকনাশক স্প্রে করার পরও 1-2টো করে চারা দেখবেন ওই গোড়া পচার সমস্যাটা বা গোড়া শুকিয়ে যাওয়ার সমস্যাটা আপনার লক্ষ্য করা যাবে। যখনই আপনি এই ধরনের সমস্যা লক্ষ্য করবেন, তখনই ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে কিন্তু সাথে সাথে স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, এই সমস্যাটা অনেকটা কেটে যাবে। তার পরবর্তী ক্ষেত্রেও দেখবেন যে রিডোমিল গোল্ড স্প্রে করার পরেও দেখবেন যে আরো এই প্রবণতাটা বাড়ছে, বা একটা না হয়তো 3 দিন 4 দিন বৃষ্টি হয়ে গেল, আপনি এইভাবেই পলিথিন ঢাকা দিয়েই রাখলেন চারাগুলোকে, তখনও দেখবেন এই গোড়া পচার সমস্যাগুলো কিন্তু চাক চাক আকারে, মানে এক একটা চাকে আপনার দেখবেন 100 চারা 150 চারা নষ্ট হয়ে যাচ্ছে। এইরকম চাক চাক আকারে ডাম্পিং অফটা লেগে যাবে। যদি এই ধরনের সমস্যা লেগে যায়, আপনারা কি করবেন, সাথে সাথে সেকটিন পিআই কোম্পানির প্রতি লিটার জলে 2 গ্রাম হারে, এবং বাংলাদেশের জন্য সিকোর 600,
এই ছত্রাকনাশকটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন সাথে সাথে। এবং যদি অবস্থা নাগালের বাইরে চলে যায়, হয়তো দেখছেন অনেক কিছু ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে কিন্তু তাতেও কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য ক্যাব্রিও টপ, এটা আপনারা 2 থেকে 2.5 গ্রাম হারে প্রতি লিটার জলে মেশাবেন এবং স্প্রে করবেন। গাছের চেহারা বা গাছের পাতার রঙও সবুজ থাকবে এবং এই গোড়া পচা বা এই ধসা এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসবে না। এরপরে আসি পোকামাকড়ের ব্যাপারে। আপনাদেরকে প্রথমেই বলেছি যে যখনই বীজটা বপন করবেন সেই সময় অতি অবশ্যই কার্বোফুরান 3G গোত্রের দানাদার কীটনাশক ব্যবহার করবেন মাটিতে, এবং পরবর্তী সময়ে চারাগুলো যখন একটু বড় হয়ে যাবে সেই সময় ওই কচি কচি পাতা ফুলকপি এবং বাঁধাকপি চারার এগুলো কি হয়, লেদা পোকাকে প্রচুর পরিমাণে আকৃষ্ট করে। তো সেই লেদা পোকা তাড়ানোর জন্য আপনারা কি করবেন, ভারতবর্ষের জন্য আপনারা হামলা এবং প্রোফেক্স সুপার প্রতি লিটার জলে 1/2 ml হারে ব্যবহার করবেন। এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা নাইট্রো এবং দামদামা এই দুটো কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োজন অনুসারে প্রতি লিটার জলে 1/2 মিলি হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা কাটানো যাবে। কোনো সময়ে কড়া কোনো কীটনাশক আপনারা ব্যবহার করবেন না বা বেশি ডোজে ব্যবহার করবেন না। চারা মানে ছোট শিশু, একে ওষুধের যে ব্যবহার করাবেন সেই ব্যবহারগুলো কিন্তু কম ডোজে ব্যবহার করবেন। আর আরেকটা বিষয় যেটা আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা চারাগুলোকে বেড থেকে মূল জমিতে রোপণ করবেন তার ঠিক 2 দিন আগে আপনারা অতি অবশ্যই একটা ছত্রাকনাশক একটা কীটনাশক স্প্রে করে রাখবেন। তারপরে 2 দিন পরে আপনারা কিন্তু কি করবেন, ওই চারাগুলোকে তুলে তুলে মূল জমিতে আপনারা রোপণ করবেন। আরেকটা সমস্যা লক্ষ্য করা যায়, এই বিষয়টাতে কিন্তু আপনারা প্রত্যেকেই ফোকাস করবেন, সেটা হচ্ছে আপনারা চারা রেডি হয়ে গেছে, চারা রেডি হয়ে যাওয়ার পর দেখবেন যে একটা হয়তো নিম্নচাপ চলে এলো বা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আপনি জমিটা তৈরি করতে পারছেন না, মানে বৃষ্টিটা ছাড়বে 1-2 দিন তবে তো আপনি জমিটা রেডি করতে পারবেন। কিন্তু চারা আপনার লম্বায় বেড়েই যাচ্ছে, লম্বায় যদি খুব বেড়ে যায়, খুব যদি লম্বা লম্বা চারা হয়ে যায়, এটা মারাত্মক অসুবিধার কারণ। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখছেন যে হয়তো আপনার চারা রেডি আছে আর বৃষ্টি থামছে না, আপনার জমি তৈরি নেই, সেই সময় আপনারা হেক্সাকোনাজোল গোত্রের ছত্রাকনাশক প্রতি 5 লিটারে মাত্র 1 ml ব্যবহার করবেন। এটা ভারতবর্ষের জন্য কন্টা প্লাস এবং বাংলাদেশের জন্য বলবো কন্টা 5 ইসি নামে আপনারা এটা পেয়ে যাবেন। এটা আপনারা প্রতি 5 লিটারে মাত্র 1 ml ব্যবহার করবেন। দরকার হলে আপনারা ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার করতে পারেন, মানে মাপটাকে সঠিক করার জন্য। এটা যখনই আপনি স্প্রে করে দেবেন, গাছের বৃদ্ধিটা মোটামুটি 7 থেকে 8 দিনের জন্য থামিয়ে দেবে এবং গাছগুলোও মোটা মোটা হবে, আপনার কোনো সমস্যা হবে না। আপনি জমিটা তৈরি করে তারপরে গাছগুলোকে মূল জমিতে প্রতিস্থাপন করে দেবেন। আর ফুলকপি এবং বাঁধাকপির চারা, ফুলকপির জন্য বলবো আদর্শ সময় হচ্ছে 22 থেকে 25 দিন বয়সী চারা রোপণ করা। যদি চারার দৈর্ঘ্য কম থাকে তাহলে আপনি আরো 2-5 দিন ওয়েট করবেন, 30 দিনের বেশি যেন না হয়। আর বাঁধাকপির চারা আপনারা 35 দিন অবধি ওয়েট করতে পারেন, ঠিক আছে। চারা যদি লম্বা হয়ে যায় তার আগেই কিন্তু আপনাকে মূল জমিতে রোপণ করতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন।